সংবিধান সংস্কার পরিষদ ও জুলাই সনদ নিয়ে নোটিশ বিরোধী দলীয় নেতার ত্রুটিপূর্ণ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার আলোচনার সিদ্ধান্ত ডেপুটি স্পিকার। আমরোগে শিশু মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর উদ্বেগ, স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শন জোরদারের নির্দেশ। বিদ্যুৎ সহ কয়েক মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন। জ্বালানি সংকট ও নৈরাজ্য চলছেই, তেল না পেয়ে নড়াইলে ট্রাক চাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ, ট্রাক চালক গ্রেপ্তার। গ্রিস উপকূলে 18 বাংলাদেশি সহ 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, 12 জনই সুনামগঞ্জের। পরিবারগুলোতে শোকের মাধ্যম, মানব পাচারকারীদের শাস্তির আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিরোধী দলীয় নেতার উত্থাপিত জুলাই সনদ ও সংস্কার অধিবেশন ডাকা নিয়ে নোটিশের ওপর আলোচনার জন্য মঙ্গলবার সময় নির্ধারণ করেছেন ডেপুটি স্পিকার। আইনমন্ত্রী আলোচনায় সম্মতি দিলেও স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক ধারায় উত্থাপনের অনুরোধ জানালে সংসদে উত্তাপ ছড়ায়। আহমেদ সরার রিপোর্ট। দিনের কার্যসূচি অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্ব শেষে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার দেয়া নোটিশের বিষয়ে কথা বলতে চান। এ সময় সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্যে সংসদে কিছুটা উত্তাপ ছড়ায়। বিরোধী দলের নেতার নোটিশ ৭১ বিধির আগে হবে না পরে হবে, এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। মাননীয় বিরোধী দলের রায়কে সম্মান দেখানো উচিত। মাননীয় স্পিকার মাইকটা অন করেন। পরে অবশ্য ৭১ বিধি আগে শেষ করে নোটিশের উপর আলোচনার সিদ্ধান্ত নেন স্পিকার। বিরোধী দলও তা মেনে নেয়। মাননীয় বিরোধী দলের নেতার প্রস্তাবটি ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শেষে মুলতবি প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জাতির প্রত্যাশাকে পাশ কাটিয়ে এ ধরনের অচলাবস্থা সৃষ্টি করা কখনো কাম্য নয়। এমতাবস্থায় জনগুরুত্ব সম্পূর্ণ বিষয় হিসাবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য মাননীয় স্পিকারের প্রতি সংসদ মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। আমার প্রস্তাব হচ্ছে সংসদ মুলতবি করে এই বিষয়ে আলোচনায় দেওয়া হোক। এরপর জুলাই সনদের প্রতি একমত জানিয়ে আইনমন্ত্রী আলোচনার জন্য সময় নির্ধারণের অনুরোধ করেন। আমরাও চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি। আমরা জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি ধারা উপধারা কিভাবে ধরে এগিয়ে চলেছি সেটা আমরা দেখাবো, যেমন সেই কারণে এই বইগুলো আপনাদের সামনে থাকা দরকার। অ্যাট দি সেম টাইম আমরা এটাও দেখাতে চাই ইতিমধ্যে জুলাই জাতীয় সনদের কোন কোন ধারা আপনারা লঙ্ঘন করেছেন সেটাও আমরা উপস্থাপন করতে চাই। এটা ডিবেট হওয়া প্রয়োজন। তবে মুলতবি নোটিশের বিধি ভুল হয়েছে দাবি করে এর বিরোধিতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি আপত্তিও তুলছি না, অনাপত্তিও তুলছি না, কারণ সেজন্য আপনার অনুমতি লাগবে, আলোচনা হবে। নোটিশটাই তো বৈধ হয় নাই। আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে। আপনারা মাননীয় সংসদ সদস্য আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে, বসেন। আপনি যদি এই বিধিতে 62-তে এই নোটিশটা গ্রহণ করেন তাহলে আপনাকে সংশোধিত আকারে গ্রহণ করতে হবে, অথবা আপনাকে বলতে হবে মাননীয় বিরোধী দলীয় নেতা আপনি 62 রুলসে আবার একটা নোটিশ দেন, কারেকশন করে দেন। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ অর্ডার। এখন এখানে তো বিরোধিতা করার কিছু নেই, আমি তো অপোজ করছি না। আপনার এভরি রাইট আছে নোটিশ দিয়ে সংশোধিত করার এবং আপনি অ্যালাউ করার। কিন্তু যে নোটিশটা এখন আমাদের সামনে আছে এই নোটিশটা হচ্ছে 68 রুলস অনুসারে নোটিশ। আপনি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখানে আধা ঘন্টা পাবেন। কোনটা আপনি ডিসাইড করবেন আপনার এখতিয়ার। এরপর 31 মার্চ দিনের কার্যসূচির শেষ আইটেম হিসেবে 2 ঘন্টা আলোচনার জন্য সময় ঠিক করে রুলিং দেন স্পিকার। আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘন্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী নোটিশের বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইলে সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে, এটাই আমার বক্তব্য। মাননীয় মাননীয় স্পিকার আপনি এই বিধিতে মাননীয় সদস্য আপনারা বসুন।
সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় এটা তো culture মাননীয় হতে পারে না। সদস্যবৃন্দ আপনারা আপনি বসুন। ওনাদেরকে মাননীয় ভোট দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও আমরা বসুন। চাই না যে এখানে আমার কোনো কেউ ডিসিশন আসুক। অলরেডি হ্যাজ বিন কিন্তু প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। পরে স্পিকার রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য ফ্লোর দিয়ে সংসদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি অধিবেশন ডেপুটি স্পিকারের সভাপতিত্বে শুরু হয়। অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শুভেচ্ছা বক্তব্য রাখেন। সোমবার বিকাল 3:30টায় সংসদের অধিবেশন আবার বসবে। র্যাঙ্ক অর কন্ডিশন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঈদের পর আবারও সংসদ অধিবেশন শুরুর আগে সরকারি ও বিরোধী দল আলাদা আলাদা বৈঠক করেছে। বৈঠকে স্বাস্থ্য খাতের সংকট নিরসনে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হামরোগে শিশুদের মৃত্যুর ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। জুলাই সনদ, স্বাস্থ্য খাত সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়া উচিত নয়। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রবিবার দুপুর 1:30টায় জাতীয় সংসদ ভবনে শুরু হয় সরকার দলীয় সংসদীয় সভা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। সভা শেষে চিফ হুইপ বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। হাম রোগে শিশুদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। হাসপাতালগুলো পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। সভায় জুলাই সনদ, জ্বালানি তেল সহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য সমগ্র বাংলাদেশ ঘুরে এবং দুইজন মন্ত্রী তারা সপ্তাহে একদিন অফিস ইভেন বন্ধের দিনে হলেও তারা ঘুরে ঘুরে হসপিটালগুলো দেখবেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশের মানুষের যা করা দরকার তাই করবেন। জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে এখানে। জুলাই সনদ নিয়ে আমরা পার্লামেন্টে আলোচনা করব এবং আলোচনা করে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত হবে এবং সংবিধান সাপেক্ষে সংশোধন সাপেক্ষে যা হবার ইনশাআল্লাহ তাই হবে। জুলাই সনদ সহ অমীমাংসিত বিষয়গুলো সংসদীয় বিশেষ কমিটির সভায় চূড়ান্ত হওয়ার ইঙ্গিত দেন বিশেষ কমিটির সদস্যরা। জুলাই সনদটা আমরা কিভাবে পার্লামেন্টে প্লেস করব সেই বিষয়টিও আছে। সব বিষয় নিয়ে আজকে এই 24টা বিষয় আছে, এগুলো আলোচনা হবে। 2 দিন আমরা মিটিং করেছি। আজকে আশা করি সব বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। তারপরে 2 তারিখে রিপোর্টটা পার্লামেন্টে প্রদান করা হবে। এরপরে আইন প্রণয়ন যেভাবে করতে হয় সেভাবে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়া উচিত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, এই অধ্যাদেশগুলি রয়েছে, ইউনিয়ন পরিষদও রয়েছে। এগুলো বিশেষ কমিটিতে যাচাই বাছাই হচ্ছে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকারের নির্বাচন দলীয় প্রতীকে হওয়া উচিত না। রবিবার বিরোধী দলের সংসদীয় কমিটিরও বৈঠক হয়েছে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জামাত ও এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের সময় মতো উপস্থিতি নিশ্চিতে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকাল 9টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছান। মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে না গিয়ে সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সচিবালয়ে গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এভাবে ভবনটির 6ষ্ঠ তলা পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ, নারী ও শিশু বিষয়ক, প্রাথমিক ও গণশিক্ষা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে পরিদর্শন করেন। এরপর 5 নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত, 3 নম্বর ভবনে বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত 8টি মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন শেষে ফিরে আসেন মন্ত্রিপরিষদ বিভাগে। এদিকে দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে না যাই তাহলে দেশকে দুর্নীতিমুক্ত করবে কে? প্রশ্ন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 17তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আগামী প্রজন্মের কোনো ভবিষ্যৎ থাকবে না। বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত ও সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কেউ যদি আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই অনাচারের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা না করি, যুদ্ধহীন যদি চেষ্টা না করি, যদি চেষ্টা অব্যাহত না রাখি, কার উপরে আমরা ছেড়ে দিয়ে যাবো আরেকজন করবে। লেট মি ট্রাই, লেট আস ট্রাই, লেট অল স্টার্ট আওয়ার অ্যাটেম্পট টু ইমপ্রুভ দিস সেক্টর। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই নৈরাজ্য চলছে পেট্রোল পাম্প স্টেশনে। গ্রাহকের কৃত্রিম সংকটের অভিযোগের প্রেক্ষাপটে পাম্প স্টেশনের কর্মকর্তারা বলছেন, কৃত্রিম চাহিদা তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তবে দু একটি পাম্পে তেল বিতরণ অব্যাহত থাকলেও রবিবারও বেশ কিছু স্টেশন সকাল থেকেই ছিল তেল শূন্য। এতে ভোগান্তিতে পড়েন তেলের উপর নির্ভরশীল গ্রাহকরা। বিস্তারিত মামুন আব্দুলের রিপোর্টে। সকাল থেকেই বিভিন্ন পাম্পের বাইরে বাইক ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। তবে স্টেশনে তেল না আসায় গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছেন না পাম্প কর্তৃপক্ষ। ভিন্ন চিত্র আসাদ গেটের এই পাম্প স্টেশনের। কর্তৃপক্ষ বলছেন, জ্বালানি মন্ত্রীর বিশেষ সুপারিশেই মিলছে ডিজেল অকটেন। সিন্ডিকেট সব জায়গায়, ওই জায়গায় তেল নেই। সকালে এটা বন্ধ, এই যে শিকদার বন্ধ ছিল, তেল নেই। তা আমরা সাধারণ লোক এই যে সকালে না খেয়ে আইছি, অন বন্ধু সিরিয়াল আছে, এই সবাই পাইছে, কয় টাকা দেয় আল্লাহ মাহবুদি জানে। উত্তরপাড্ডা থেকে এসে আমার সোনার বাংলা পাম্পে তেল নিতে হচ্ছে। আমার কথা হচ্ছে যে উত্তরপাড্ডাতে দুইটা পাম্প আছে, একটা হচ্ছে মক্কা পাম্প আর একটা আছে সিটিজেন পাম্প। দুইটা পাম্প থাকতে আমার কেন সোনার বাংলা আসাদ গেটে এসে তেল নিতে হবে? এরকম যদি পর্যবেক্ষণ প্রতিদিনই হয়, তাহলে তো রাস্তায় চিন্তা করতে হয় বাইক বিক্রি করে ফেলাবো। বাইক দিয়ে আর কি করবো? সাইকেল চালাবো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ভোগান্তি তো এটা আমাদের এখন নিত্যদিনের সঙ্গে হয়ে গেছে, এখন কিছু করার নাই। দেশের যে পরিস্থিতি আমাকে মাইনেই চলতে হবে। যেহেতু পাশে জ্বালানি মন্ত্রীর বাসা, ওনারও একটু সুপারিশ আছে আমাদের জন্য, যেহেতু জ্যাম লেগে যায় অনেক, তো উনিও বলছে যে যদি সম্ভব হয় আমাদেরকে তুলনামূলক বেশি দেওয়ার জন্য। স্টেশনের মালিকরা বলছেন, অনেক গ্রাহক চাহিদার তুলনায় বেশি তেল নিচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে গ্রাহকরা বলছেন, পাম্প মালিকরাই তৈরি করছেন কৃত্রিম সংকট। সরকার আমাদের যতটুকু জানাইছে যে আমাদের তেলের সংকট নেই, কিন্তু এখন কৃত্রিম সংকটের কারণে যদি ভোগান্তিতে পড়তে হয় তাহলে কিছু করার নেই। যতটুকু চাইছি ততটুকু দিছে। আমার 1100 টাকার তেল ঢুকছে। না, আমাদের কোনো সংকট নাই, আমরা তেল আইতেছে, আমরা বিক্রি করতেছি। পাবলিক নিজেদের কৃত্রিম চাহিদা তৈরি করছে, অথবা কোথায় আমরা দেখছি অনলাইনে বিভিন্ন জায়গায় স্টক করছে, এটা সত্য। পাম্প স্টেশনের নৈরাজ্য ঠেকাতে সরকারের কথা মতো ট্যাগ অফিসারের দেখা না মিললেও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল স্টেশনগুলোতে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ এবং ১/১১ আলোচিত কুশীলব ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রবিবার এ আদেশ দেয়। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ ও মাসুদ উদ্দিনের বিরুদ্ধে জুলাই হত্যার অভিযোগ এনে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। দুইজন দুষ্কৃতিকারী কর্মকর্তা, একজন মাসুদ উদ্দিন চৌধুরী, আরেকজন হচ্ছে মামুন খালেদ। আপনারা দেখেছেন ইতিমধ্যে তারা গ্রেফতার হয়েছে এবং তারা অন্য মামলায় পুলিশ হেফাজতে বা রিমান্ডে আছে। তাদের অতীতের যে কর্মকাণ্ড, তাদের বহু কর্মকাণ্ড আমাদের মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়ে। ৬ দিন সাগরে ভেসে থাকার পর গ্রিস উপকূলে ভূমধ্য সাগরে 18 বাংলাদেশি সহ অন্তত 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 12 জনের বাড়ি সুনামগঞ্জে, আরও 21 বাংলাদেশি সহ মোট 26 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বেঁচে ফেরা ব্যক্তিরা শনিবার গ্রিসের কোস্টগার্ডকে এসব তথ্য জানিয়েছেন। তারা উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় করে সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিল। 21 মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর তব্রুক থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। যাত্রার সময় অভিবাসন প্রত্যাশীরা দিক হারিয়ে ফেলেন এবং 6 দিন খাবার ও পানি ছাড়াই সাগরে ভেসে থাকেন। বেঁচে ফেরা ব্যক্তিদের বক্তব্যের বরাত দিয়ে কোস্টগার্ড জানিয়েছে, মানব পাচারকারীদের একজনের নির্দেশে মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনায় 19 ও 22 বছর বয়সী 2 দক্ষিণ সুদানি নাগরিককে গ্রেপ্তার করেছে গ্রিস কর্তৃপক্ষ। তারাই মানব পাচারকারী বলে ধারণা করা হচ্ছে। অবৈধ পথে লিবিয়া থেকে সাগর পথে ইউরোপে যাওয়ার সময় যে 18 বাংলাদেশের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 12 জনের বাড়ি সুনামগঞ্জে। সেখানে বাড়ি বাড়ি এখন শোকের মাতম। স্বজনহারাদের হাজারিতে ভারী চারপাশ। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পরিবারে সচ্ছলতা আনার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিল অজানার পথে। মাঝ পথেই সাগরে বিলীন সব স্বপ্ন। ইউরোপ যাওয়ার পথে সলিল সমাধি হওয়া 18 জনের মধ্যে 12 জনের বাড়ি সুনামগঞ্জের বিভিন্ন এলাকায়। এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। সুনামগঞ্জে পরিবারগুলোতে এখন শুধু শোকের মাতম। অভিযোগ, মোটা অঙ্কের টাকা নিয়ে দালাল চক্র তাদের সন্তানদের মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। কণ্ঠস্তব্ধ হয়ে গেছে। আজকে গ্রামের মানুষ মৃত ছেলেদের বাড়িতে ছুটাছুটি করছে, পরিবারের লোকজনকে সান্ত্বনা দিচ্ছে। আমিও এসেছি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। দাবি এটাই, আমাদের লাশের দরকার এবং টাকা, যেগুলো টাকা খরচ হয়েছে এগুলো পাওয়ার প্রয়োজন। তো বিশেষ করে আমার লাশের প্রয়োজন লাগে, লাশের দেখা দরকার। স্বজনরা জানান, দালালের মাধ্যমে ইঞ্জিন চালিত ছোট্ট একটি নৌকায় গাদাগাদি করে সবাইকে পাঠানো হয় ইতালির উদ্দেশ্যে। কিন্তু মাঝ সাগরে পথ হারিয়ে নৌকাটি দিক বিদিক ঘুরতে থাকলে এক পর্যায়ে খাবার ও পানীয় জলের সংকট দেখা দেয়। এভাবে 6 দিন অনাহার অর্ধাহারে থাকার পর মৃত্যু হয় 18 জনের। এক পর্যায়ে লাশ সাগরে ফেলে দিতে বাধ্য হন অন্যরা। সাগরের পানি খাইছে, এরপরে মারা গেছে। এবারে লাশ রাখা যান না, পানি ফলাইছে, গন্ধ ধরে লিছে, পচা গন্ধর লাগি তারা সাগরে ফলাই দিছে। এই রকমের খান্দা খাটি আর বাংলাদেশের কেউ না যাতে করে না। আর এইভাবে ছেলে ফেলেরে আমরা কইতাম চাই না। আর এটা প্রশাসনে ভালো রকমভাবে একটা শিক্ষা দেওয়া হোক এই দলাল করতে। মানব পাচার রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। এর মৃত্যুর খবর আমরা এটা নিশ্চিত করতে পেরেছি। আমরা এটা আমাদের কর্তৃপক্ষকে এবং বিভিন্ন সংস্থায় এটা ফরওয়ার্ড করতেছি এবং তাদের পরিবারের পক্ষ থেকে যদি কোনো কিছু থাকে সেটি আমরা পরে যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া যদি দরকার হয় তাহলে আমরা সেটা গ্রহণ করব। দালালদের বিচারের পাশাপাশি অবৈধভাবে ইউরোপ যাত্রা রোধে সচেতনতা সৃষ্টিতে সরকারের প্রতি আহ্বান সংশ্লিষ্ট সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, মানব পাচারে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে নৌকায় বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্রিসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জানান, গ্রিস সরকারের সহায়তায় জীবিতদের সুস্থ করে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, যারা এই মানব পাচার করে তারা লিবিয়ার সাথে বাংলাদেশিও আছে। চক্রটি সবসময় বিভিন্ন দেশের নাগরিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিপদে ফেলে তাদের টাকা পয়সা নিয়ে যায়। যাত্রাপথে জাহাজে খাবার সংকটে মৃতদের সমুদ্রে ফেলে দেওয়ার ঘটনার নিন্দাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশি আইনের শাস্তি, তাদেরকে শাস্তি আইনে প্রথমে আনতে হবে এবং আরও দুর্ভাগ্যজনক কি পরিমাণ এরা অমানবিক এবং ক্রিমিনাল হলে, এবং যখন এটা তারা হয়তো ভেবেছিল 1-2 দিনে তারা পার হয়ে যাবে, অমানবিক অবস্থায় তারা কিছু ওখানে লোকজনকে তার ওখানে যারা মারা গিয়েছিল তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। আমাদের মেইনলি আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে বাংলাদেশি আমাদের যারা ওখানে তারা জীবনটা বেঁচে গেছে তাদের অবস্থা কি, তারা ক্যাম্পে কি অবস্থা আছে, তাদের আইডেন্টিফিকেশনটা আমাদের দরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম আবারও দাবি করলেন, এই যাত্রায় স্বেচ্ছায় ভাড়া কম নিয়েছেন বাস মালিকরা। আর রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, নতুন সরকার হিসেবে সর্বোচ্চ চেষ্টা ছিল ঈদযাত্রা নিরাপদ করার। কিছু ত্রুটি বিচ্যুতি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে আরও সুন্দর ব্যবস্থাপনার আশ্বাস দেন তিনি। রিপোর্ট মুহিবুল্লাহ মুহিবের। অতিরিক্ত ভাড়া, দীর্ঘ যানজট আর সড়ক দুর্ঘটনা সহ নানা ভোগান্তিতে শেষ হয়েছে ঈদ উৎসব।
ঈদের ছুটি শেষে মানুষের ঈদযাত্রায় ভোগান্তি নিয়ে মূল্যায়ন সভা করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামের দাবি, আগের যে কোনো সময়ের তুলনায় এবার মানুষের ঈদযাত্রা হয়েছে নির্বিঘ্ন। ফেরিতে ওঠার আগে সকল বাস যাত্রীকে বাস থেকে নামানো, ই টিকিটিং সেবা চালু এবং গণপরিবহনে জিপিএস স্থাপন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় সভায়। আমরা মনে করছি যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যদিও আমি বলছি যে 2-3টে দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে এবং আমাদেরকে যেটাকে বলা হয় ভারাক্রান্ত করেছে। আমরা বিআরটিএ, রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি সব কিছু মিলে আমরা তাৎক্ষণিকভাবে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তথ্যপত্র কালেক্ট করি। সেখানে এবার আপনার মৃত্যুর সংখ্যা হচ্ছে রোড দুর্ঘটনা, রোড, সড়ক এবং নৌপথে যে দুর্ঘটনাটা ঘটেছে 170 জন। আপনি 11 দিনে গত বছর যে নিহত ছিল সেটা হলো 187 জন। আমি এই পরিসংখ্যান দিয়ে এটা তুলনা করতে চাচ্ছি না, কোনো মৃত্যুই কাম্য না, আমি প্রথমে বলেছি। রেলওয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের মূল্যায়ন ভিন্ন। ভুল ত্রুটি থেকে শিক্ষা নিতে চান তিনি। জানান, আগামীর ঈদযাত্রা নিরবিচ্ছিন্ন করতে এখন থেকেই উদ্যোগ নেয়ার কথা। আমরা এবার আসলে চেষ্টা করেছি, আমরা নতুন এসেছি, তারপর আমরা সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আপনারা আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছেন যেগুলি আগামী দিনে আমাদের আরো বাস্তবায়ন করার জন্য সহজ হবে। আর এসি বাসগুলি নিয়ে আপনারা কথা বলছেন, আমরা এই ব্যাপারে বসে আগামী দিনে এই ব্যাপারগুলি কি করা যায় এগুলি আমরা দেখব। ইন্টেরিয়াম সরকারের কোনো শত্রু থাকে না, পলিটিক্যাল গভর্নমেন্টের জ্ঞাত অজ্ঞাত বহু শত্রু থাকে, বহু ইন্টারনাল কনফ্লিক্ট থাকে। একটা গোটা ভালো হাড়ির মধ্যে একটা চোনা দিয়ে দেওয়ার মতো, এগুলো সচেতন থাকবে। আমরা একসাথে থেকে বাংলাদেশ যদি সুষ্ঠুভাবে চলে, এই ইমেজটা আমরাই সবাই, আমিও আপনাদের বলছিলাম, এই চেঞ্জের জন্য আপনারা একটা স্টেক শুধু নিউজ করার জন্য না, এই 3টে কম্পোনেন্টের সাথে নিয়ে আমরা যেখানে ইরেগুলারিটি পাবো আমরা একসাথে মিলে অ্যাড্রেস করব। সরকারও তো চায় যে ব্যবস্থাপনা, আর চাঁদাবাজি, অনিয়ম, বিশৃঙ্খলা, এটার ব্যাপারে কিন্তু একটা পজিটিভ ডিসিশন হচ্ছে, দৃশ্যমান দেখবেন। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে নতুন পরিকল্পনার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিসিবিতে গত 16 বছরের দুর্নীতি তদন্ত করবে সরকার, জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, আর্থিক দুর্নীতি, নিয়োগ জালিয়াতি এবং জাতীয় নির্বাচনে বোর্ডের স্থাপনা অবৈধভাবে ব্যবহারের অভিযোগ তদন্তে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত সম্পদের হিসাব নিতে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতা চেয়েছেন আমিনুল হক। বোর্ডের যে অর্থ কিংবা জনবল, তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা অপকর্মগুলো করেছে। যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী, তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। এবং পাশাপাশি আমাদের সর্বশেষ ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমি আশা করব আমাদের যে দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব, এই বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। সংবিধান সংস্কার পরিষদ ও জুলাই সনদ নিয়ে নোটিশ বিরোধী দলীয় নেতার, ত্রুটিপূর্ণ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার আলোচনার সিদ্ধান্ত ডেপুটি স্পিকারের। হাবড়ে শিশু মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর উদ্বেগ, স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শন জোরদারের নির্দেশ, বিদ্যুৎ সহ কয়েক মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন। জ্বালানি সংকট অনুরাজ্য চলছে, তেল না পেয়ে নড়াইলে ট্রাক চাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ, ট্রাক চালক গ্রেপ্তার। গ্রিস উপকূলে 18 বাংলাদেশি সহ 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, 12 জনের সুনামগঞ্জের পরিবারগুলোতে শোকের মাতম। মানব পাচারকারীদের শাস্তির আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews।